খাতা এখনো খাতা বের করো নাই? তোমাকে নোটিশ দেওয়া লাগবে খাতা বের করার জন্য? তাহলে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম তাপগতীয় সিস্টেম পর্যন্ত, তাই না? সিস্টেম জানো কয় প্রকার ছিল রাবেয়া? সিস্টেম 3 প্রকার ছিল। বৃষ্টি, সিস্টেম 3 প্রকার। সিস্টেম কি কি? স্কেল কো ওই পরে দিছি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে আসো নাই তো, কালকের পড়া না তো এটা। আচ্ছা 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 আচ্ছা, কোনো কিছু একটা অক্ষর বইরা আসে না, মেসে থাকে, খায় আর ঘুমায়। তাহলে সিস্টেম ছিল 3 প্রকার, একটা হলো উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, আর একটা হলো বিচ্ছিন্ন সিস্টেম। আচ্ছা, তোমরা উন্মুক্ত সিস্টেমের লেখো, এটা পয়রা আসার কথা ছিল। উন্মুক্ত সিস্টেম কাকে বলে তোমরা জানো? বই তো কেন নাই না? উন্মুক্ত সিস্টেম হচ্ছে যেই সিস্টেমের মানে সিস্টেম এবং পরিবেশের মধ্যে, যেই সিস্টেম এবং পরিবেশের মধ্যে ভর এবং শক্তি উভয়েরই আদান প্রদান হয়, তাকেই কি বলে? উন্মুক্ত সিস্টেম বলে। এখানে লেখো, একটু উপরে লেখো, এটা ভর, আর এখানে লেখো শক্তি। তাহলে উন্মুক্ত সিস্টেমে কি হয়? ভরেরও আদান প্রদান হয়, শক্তিরও আদান প্রদান হয়। তাহলে যেই সিস্টেমে ভর এবং শক্তি উভয়েরই আদান প্রদান হয়, তাকে কি বলা হয়? উন্মুক্ত সিস্টেম বলা হয়। আচ্ছা, আরেকটা হলো বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমে কি হয়? বদ্ধ সিস্টেমে হলো ভরের আদান প্রদান, বদ্ধ সিস্টেমে ভরের আদান প্রদান হয় না, কিন্তু শক্তির আদান প্রদান হয়। আরেকটা কি ছিল? বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম, এটা হলো পরিবেশ আর সিস্টেমের মধ্যে কিসের আদান প্রদান হবে? না ভরের আদান প্রদান হবে, না শক্তির আদান প্রদান হবে, কোনোটারই আদান প্রদান হয় না, তাকে বিচ্ছিন্ন সিস্টেম বলে। উন্মুক্ত সিস্টেম হচ্ছে খোলা পাত্রে পানি গরম। খোলা পাত্রে পানি গরম। তোমরা যদি একটা খোলা পাত্রে পানি গরম করো, তখন কি হয়? তোমরা যদি একটা খোলা পাত্রে পানি গরম করো, তখন দেখবা ভর এবং শক্তি উভয়েরই আদান প্রদান হবে। মানে সিস্টেম হইলো তোমার ওই পাত্রটা, যে পাত্রে পানি গরম করতেছো, সেই পাত্র থেকে ভর বাষ্প হয়ে চলে যায় না? হ্যাঁ। আবার দেখো, তুমি চাইলে বাইরে থেকে ভর দিতেও পারো, পানি দিতেও পারো, ঢালতেও পারো সেখানে। আবার শক্তি, দেখো তুমি তাপ দিতেছো, তাহলে ওইখানে শক্তি প্রবেশ করতেছে না? তাপ দিলে কি হইতেছে? এখানে শক্তি প্রবেশ করতেছে। তাহলে এটা কি? ভর এবং শক্তি উভয়েরই আদান প্রদান হয়, এটা হচ্ছে খোলা পাত্র। বদ্ধ সিস্টেম হচ্ছে ভরের আদান প্রদান হবে, কিন্তু কি হবে না? কোনো শক্তির আদান প্রদান, ভরের আদান প্রদান হবে না, কিন্তু শক্তির আদান প্রদান হবে। সেটা কি? আবদ্ধ পাত্রে, মানে কেটলিতে, আবদ্ধ পাত্র বা কেটলিতে পানি গরম। কেটলিতে গরম পানি, এটা পানি গরম বা গরম পানি যেটাই বলে। তাহলে আবদ্ধ পাত্র বা কেটলিতে গরম পানি যদি করো, তাহলে সেটা কি হবে? বদ্ধ সিস্টেম হবে। আর বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে ভর এবং শক্তি কোনোটারই আদান প্রদান হবে না, এটা হলো থার্মোফ্লাস্ক। এটা কি? থার্মোফ্লাস্ক। থার্মোফ্লাস্ক কি? বিচ্ছিন্ন সিস্টেম। থার্মোফ্লাস্ক হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে থার্মোফ্লাস্কে কি হবে? ভর এবং শক্তি কোনোটারই আদান প্রদান হবে না। তাহলে আমরা 3 প্রকার সিস্টেম সম্পর্কে জানলাম। এখন আমরা যদি সিস্টেম বুঝে থাকি, তাহলে আমরা তাপগতিবিদ্যার 0তম সূত্র এবং প্রথম সূত্রে যেতে পারি আগে, আমরা পরে 0তম সূত্রে আসবো। আশ্চর্য হওয়ার কিছু নাই, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের পরেই 0তম সূত্র আবিষ্কার হয়েছে। তবে প্রথম সূত্রের চাইতে মানে বেসিক এবং মূল কথা হচ্ছে 0তম সূত্রে আছে, কিন্তু প্রথম সূত্র অলরেডি নামকরণ হয়ে গেছে, সেজন্য এটাকে 0তম সূত্র নামকরণ করা হয়েছে। যাই হোক, আমরা শুরুতে কি পড়ব? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। লেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কয়জন বিজ্ঞানী দিয়েছেন? তাপগতিবিদ্যার প্রথম সূত্র 2 জন বিজ্ঞানী দিয়েছেন। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কয়জন বিজ্ঞানী দিয়েছেন? 2 জন।
একটা হলো ক্লসিয়াস আর একটা হলো জুল। একটা হচ্ছে ক্লসিয়াস আর একটা জুল। আমরা জুল প্রদত্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্র লেখো। জুল প্রদত্ত তাপ গতিবিদ্যার প্রথম সূত্র পড়ব শুরুতে। জুল প্রদত্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? বিজ্ঞানী এই মেয়ে বই বন্ধ করো, এখন বই না, বই বাসায় পড়বা। বাসায় তো বই পড়ে আসো নাই, বিচ্ছিন্ন সিস্টেম পারো না, বদ্ধ সিস্টেম পারো না, পড়া দিছিলাম এই তিনটে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমরা কি জানবো? জুল প্রদত্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বিজ্ঞানী জুল বলছে যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে অথবা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায় তবে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। যদি কাজকে সম্পূর্ণরূপে তাপে, লেখো, যদি কাজকে সম্পূর্ণরূপে তাপে অথবা তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায় তবে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। তবে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। যদি কাজকে সম্পূর্ণরূপে তাপে অথবা তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা হয় তবে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। যদি কাজকে সম্পূর্ণরূপে তাপে অথবা তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা হয় তবে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। যদি কাজকে সম্পূর্ণরূপে তাপে অথবা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায়, কাজ ও তাপ সমানুপাতিক। এতবার বললে কি উল্টাপাল্টা হবো না? অর্থাৎ এই কথাটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হবে? যদি ডব্লিউ পরিমাণ কাজ করার কারণে যদি এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয় অথবা এইচ পরিমাণ তাপ দিয়ে যদি ডব্লিউ পরিমাণ কাজ করা যায় তাহলে ডব্লিউ সমানুপাতিক এইচ। এই সূত্র অনুসারে ডব্লিউ সমানুপাতিক এইচ। এখানে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে এখানে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, এটা হলো জে। এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এর একটা নাম আছে, একে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। কি বলা হয়? তাপের যান্ত্রিক সমতা বা জুল কনস্ট্যান্ট বা জুলের ধ্রুবক। হ্যাঁ, জুলের ধ্রুবক বলা হয় বা তাপের যান্ত্রিক সমতা বলা হয়। এখানে জে ইজ ইকুয়াল টু কি হয়? ডব্লিউ বাই এইচ হয়। জে ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এইচ। তাহলে ডব্লিউ সমান সমান কি? জে বাই এইচ। এখন দেখো এসআই পদ্ধতি অনুসারে যদি বের করো, এসআই এককে জে এর কোনো একক নাই, জে এর কোনো একক নেই। তোমরা যদি এসআই এ কনভার্ট করো তাহলে কি হবে না? জে এর কিন্তু কোনো একক থাকবে না, কারণ ডব্লিউ এর এককও জুল, তাপের এককও জুল, জুল জুল কাটা কোনো একক নাই। কিন্তু তোমাদের আমি যে ইয়ের যে লিখে দিছিলাম, তাপ আর ইয়ের মধ্যে যে পার্থক্য লিখে দিছিলাম, তাপমাত্রার মধ্যে পার্থক্য লিখে দিছিলাম, সেখানে বলছিলাম যে তাপের একটা পুরাতন একক আছে, নাম হইলো ক্যালোরি। তো এখন যদি ওটার একক জুল মানে কাজের একক জুল ব্যবহার করো, তাপের যদি ওই পুরাতন একক ব্যবহার করো ক্যালোরি, তবে এটার একক দাঁড়াবে জুল পার ক্যালোরি। জুল পার ক্যালোরি, বুঝছো? জুল আর ক্যালোরির মধ্যে রিলেশন জানা আছে? জুল বিটুইন জুল আর ক্যালোরি রিলেশন দাঁড়াও করতেছি। রিলেশন বিটুইন জুল and calorie. ক্যালোরি বানান হলো কে দিয়া মনে হয়, যাই হোক বানান দেখিনি। ওই 1 জুল সমান সমান কি? 4.1 জুল সমান 0.24 ক্যালোরি।
0.24 ক্যালোরি, আর 1 ক্যালোরি সমান 4.2 জুল। এই যে জুল আর ক্যালোরির মধ্যে সম্পর্ক। এটা তাহলে জুল আর ক্যালোরির মধ্যে সম্পর্ক, 1 ক্যালোরি সমান 4.2 জুল, আর 1 জুল সমান 0.24 ক্যালোরি। আচ্ছা, আমরা জুল আর ক্যালোরির মধ্যে সম্পর্ক জানলাম, এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু অলরেডি এর মাধ্যমে জানা শেষ হয়ে গেল। যে এর একক দিবা, যে এর মান যদি বসাও তাহলে 4.2 জুল পার ক্যালোরি বসানো যায়। যাই হোক, এটা গেল। এরপরে তাপগতিবিদ্যার প্রথম ক্লসিয়াস প্রদত্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্র লেখো। ক্লসিয়াস প্রদত্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ক্লসিয়াস প্রদত্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখো। ক্লসিয়াস প্রদত্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি বলছে, যে যদি কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, যদি কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, তবে ওই সিস্টেম ওই সরবরাহকৃত তাপ দ্বারা দুইটা কাজ করে। কয়টা কাজ করে? দুইটা কাজ করে। এক নাম্বার, ওই তাপ দ্বারা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে। সিস্টেমের কি করে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে। দুই নাম্বার, বাহ্যিক কাজ সম্পাদন করে। বাহ্যিক কাজ সম্পাদন করে। তাহলে আমরা এইভাবে বলবো, কোন সিস্টেমে তাপ সরবরাহ করা হলে, লেখো, কোন সিস্টেমে তাপ সরবরাহ করা হলে, হ্যাঁ, সিস্টেমের ওই তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে এবং বাহ্যিক কাজ সম্পাদন করে কোন সিস্টেমে তাপ সরবরাহ করা হলে ওই তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে এবং বাহ্যিক কাজ সম্পাদন করে। কোন সিস্টেমে তাপ সরবরাহ করা হলে ওই তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে এবং বাহ্যিক কাজ সম্পাদন করে। তাহলে সরবরাহকৃত তাপ কয়টা কাজ করে? দুইটা কাজ করে। মনে করো একটা সিস্টেম, শুরুতে তো একবারে শূন্য তাপ থাকে না। মনে করো শুরুতে কোনো একটা তাপ ছিল, এখন তুমি ওইখানে তাপ দিছো, ওইখানে আরো তাপ দিছো, বাইরে থেকে যদি তাপ দাও তাহলে সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন হবে না। শুরুতে মনে করো 5 জুল ছিল, ঠিক আছে, এখন তুমি তাপ দিছো 50 জুল তাপ দিলা, তাহলে ওই সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন হয়েছে না? কত? 50 থেকে 5 বাদ দিলে 45 জুল। এটা হলো সিস্টেমের তাপ দেওয়ার কারণে তাপ শক্তির পরিবর্তন। এই যে তাপ শক্তির পরিবর্তন হইলো, এটা কি করবে? এটা দুইটা কাজ করবে। কয়টা কাজ করবে? দুইটা কাজ করবে। এক নাম্বার, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করবে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডেল ইউ দ্বারা কি বুঝাইতেছি? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আরেকটা কাজ করবে, সেটা হলো বাহ্যিক কাজ সম্পন্ন করবে। এটা হলে ডেল ডাব্লিউ বলতে পারি। দিস ইজ দা এক্সপ্রেশন। তো এটাই ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্রের এক্সপ্রেশন। এখন বিষয়টাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, এটাকে ডিফারেন্সিয়েশনের ভাষায় লিখতে পারি। আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশনের ভাষায় লিখি তখন কি হবে? ডিফারেন্সিয়েশনের ভাষায় যদি আমরা লিখি এটা, তখন এটা হবে ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ হবে। সেম কথা, সেম জিনিস, ল্যাঙ্গুয়েজ পরিবর্তন। এখন আমরা একটা পিস্টন আঁকাবো, একটা সিস্টেম আঁকাবো বলতে পারি। আমরা একটা সিস্টেম আঁকাইলাম।
সিস্টেমের এই পর্যায়ে এখানে আঁকাইলাম একটা পিস্টন। ওই পিস্টন চেনো তোমরা? হোয়াট ডু ইউ মিন বাই পিস্টন? পিস্টন হচ্ছে এমন একটা জিনিস যেটা এই যে যাওয়া আসা করতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা মেশিনের মধ্যে লাইলার আর পিস্টন থাকে। লাইলার হলো শেপ, যেই শেপের মধ্য দিয়া পিস্টনটা আপস এন্ড ডাউনস করে। হ্যাঁ, হুম। এই যে এটা পিস্টন, এটা নড়াচড়া করতে পারে, সামনে পিছনে যাইতে পারে, এটা হলো পিস্টন। দেখো এই পিস্টনের ক্ষেত্রফল, সে ফর এক্সাম্পল এই পিস্টনের ক্ষেত্রফল কি? এই পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে এ। এই সিস্টেমে তুমি কি পরিমাণ বল প্রয়োগ করলা? সেটা হচ্ছে এফ পরিমাণ বল প্রয়োগ করলা। ঠিক আছে, তাহলে এই সিস্টেমের চাপের মান কত? এই পিস্টনে কি পরিমাণ চাপ অনুভূত হবে? এফ পরিমাণ বল প্রযুক্ত হয়েছে এফ এ ক্ষেত্রফলের উপর। চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। তাহলে এই পিস্টন দ্বারা সিস্টেমের উপর কি পরিমাণ চাপ দিছে সেটা হলো এফ বাই এ, পিস্টনের প্রযুক্ত বল ডিভাইড বাই পিস্টনের ক্ষেত্রফল। আচ্ছা ফাইন। এখন আমরা এই পুরো দুইটা অংশের সাথে যদি এক্স গুণ আকারে দেই, কারো কোনো আপত্তি আছে? হর এবং লব দুই জায়গায় যদি এক্স গুণ করো তাহলে এক্স এক্স তো কাটাই যাবে, এক্স এক্স কি হবে? কাটা যাবে। তাহলে এফ ইন্টু এক্স মানে কি? ডব্লিউ না? আর এ এ ইন্টু এক্স মানে কি? বি না? এখন এটার আমরা যদি এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কনভার্ট করতে চাই, তখন আমরা ভাষাটাকে এইভাবে বলবো যে কোন সিস্টেমে ডেল ডাব্লিউ আয়তন পরিবর্তন করতে গেলে যদি ডেল ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে চাপ পি ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ বাই ডেল বি। তোমরা পরের লাইনে লিখতে পারো, এটা আমি এই লাইনে লিখে ফেলছি। তাহলে এখান থেকে ডেল ডাব্লিউ সমান কি লেখা যায়? পি ডেল ভি লেখা যায়, পি ডেল ভি লেখা যায়। ওই কি এই কথাটা দ্বারা আমরা আবারও বলতেছি, এই যে ফাইনাল লাইন যেটা লিখলাম, এটা কোন আলোকে লিখলাম? আমরা তাপগতিবিদ্যার ক্লসিয়াস পদ্ধতি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এটা বললাম যে কোন সিস্টেমে ডেল বি সমান আয়তনের পরিবর্তন করতে গিয়া যদি ডেল বি পরিমাণ কাজের পরিবর্তন করতে হয়, তাহলে চাপ পি সমান ডেল ডাব্লিউ বাই ডেল বি। এই কথাটা কিন্তু আমরা প্রাসঙ্গিক আকারে বলতে পারি, যেহেতু পি সমান ডব্লিউ বাই বি প্রমাণ করছি, তাহলে পি সমান ডেল বি বাই ডেল ডাব্লিউ বাই ডেল বি বলা আমাদের কিন্তু প্রাসঙ্গিক। অতএব আমরা এখানে আর গুণ করে দিলে ডেল ডাব্লিউ সমান পি ডেল বি। এখন মেন সূত্রে যদি এই মানটা বসাই, তখন সূত্রটা কি দাঁড়াবে? তখন সূত্রটা দাঁড়াবে ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ না লেখা কি লিখবো আমরা? পি ডেল বি লিখবো। ঠিক আছে, এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আরেকটা রূপ দাঁড়াইলো, ক্লসিয়াস পদ্ধতি তাপগতিবিদ্যারই সূত্রেরই আরেকটা রূপ দাঁড়াইলো, ডেল ডাব্লিউ কে ভাঙায়া পি ডেল বি লিখার কারণে। এখন আমরা এটারে যদি ডি কিউ আকারে লিখি, ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস পি ডিবি হবে। ঠিক আছে, ডি কিউ সমান পি ডি হবে, কারণ ডিফারেন্সিয়েশনের ভাষায় পরিবর্তন রে ডি দ্বারা প্রকাশ করে, আর সাধারণ গাণিতিক ভাষায় পরিবর্তন রে ডেল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সাধারণ গণিতের ভাষায় পরিবর্তন মানে ডেল, আর ডিফারেন্সিয়েশন ভাষায় ডি। তাহলে ফাইনালি আমরা যেটা পাইলাম ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি, ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। বুঝতে পেরেছো? এই ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রে চিহ্নের কথা লেখো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে চিহ্নের কথা। তো চিহ্নের কথায় কি আছে? এই যে প্রথম সূত্রটা লেখলা তোমরা, এখানে ডি কিউ আসছিল শুরুতে, এই ডি কিউ এর মান কখনো প্লাস হয় কখনো মাইনাস হয়। এটা একটু বড় করে দিয়া লেখো, প্লাস হবে কখন? ডি কিউ এর মান কখন প্লাস হবে? হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটটা বড় করে দাও যাতে দুইটা তিনটা লাইন লিখতে পারো। উপরে প্লাস দাও, নিচে মাইনাস নাও। ডি কিউ ধনাত্মক হবে যদি সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, ধনাত্মক হবে যদি সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, অর্থাৎ সিস্টেম তাপ কি করে? শোষণ করে।
সিস্টেমে তাপ দিলে মানে কি সিস্টেম শোষণ করলো না। আর যদি ডিকিউ এর মান ঋণাত্মক হবে কখন, ঋণাত্মক হবে যদি সিস্টেম তাপ বর্জন করে, অর্থাৎ সিস্টেম তাপ হারায়, সিস্টেম তাপ হারায়। ডিকিউ মাইনাস হবে যদি সিস্টেমে তাপ বর্জন করে, অর্থাৎ সিস্টেম তাপ হারায়। হয়েছে? যদি সিস্টেমে তাপ সরবরাহ করা হয় অর্থাৎ সিস্টেম তাপ শোষণ করে, যদি সিস্টেম তাপ বর্জন করে অর্থাৎ সিস্টেম তাপ হারায়। তাহলে এই হচ্ছে প্লাস মাইনাসের ব্যাপার। এটা আমরা কার ক্ষেত্রে বললাম, ডিকিউ এর ক্ষেত্রে বললাম। তাহলে আরো তো আছে ডিইউ, ডিইউ কখন ধনাত্মক ঋণাত্মক হবে। এই লেখো, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি হলে, অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ এর মান ধনাত্মক হবে। আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি কি হলে, হ্রাস পেলে, সিস্টেমের যদি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তাহলে কি হবে, ডিইউ এর মান ঋণাত্মক হবে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডিইউ এর মান কি হবে, ধনাত্মক হবে। সবশেষ ডিডব্লিউ এর কাহিনী বলতে হবে আমাদেরকে, তাই না? ডিডব্লিউ এর বিষয়টা কি কি বলবো, যে ডিডব্লিউ ধনাত্মক হবে কখন, ডিডব্লিউ ঋণাত্মক হবে কখন। দেখো, ডিডব্লিউ ধনাত্মক হবে সিস্টেম পরিবেশের উপর কাজ করলে, সিস্টেম পরিবেশের, পরিবেশের উপর কাজ করলে, কাজ করলে, ঠিক আছে, অর্থাৎ সিস্টেম দ্বারা কাজ সংগঠিত হলে। আর যদি পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, পরিবেশ পড়ানোর শেষে কিন্তু পড়া ধর্ম, পরিবেশ সিস্টেমের উপর, পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে, ডিডব্লিউ এর মান ধনাত্মক হবে যদি সিস্টেম পরিবেশের উপর কাজ করে, আর ডিডব্লিউ এর মান ঋণাত্মক হবে যদি পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। ডিডব্লিউ এর মান ধনাত্মক হবে যদি সিস্টেম পরিবেশের উপর কাজ করে, আর ডিডব্লিউ এর মান ঋণাত্মক হবে যদি পরিবেশ সিস্টেমের উপর কাজ করে।
হয়েছে? কি বললাম আমরা? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের চিহ্নের কথা বললাম। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা গণিত করব, ম্যাথ এক্সাম্পল। এক্সাম্পল 1। এক্সাম্পল 1 লেখো, কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে, কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 500 জুল, কত? 500 জুল তাপ বর্জন করে, 500 জুল তাপ বর্জন করে। ব্যবস্থাটির অন্তস্থ শক্তির মান নির্ণয় করো, শক্তির পরিবর্তন নির্ণয় করো। ব্যবস্থাটির অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 500 জুল তাপ বর্জন করে, কোন ব্যবস্থা কি করে? ধ্রুব আয়তনে 500 জুল তাপ বর্জন করে। 500 জুল তাপ বর্জন করা মানে কি? ডিকিউ এর মান হচ্ছে 500 জুল। ওই সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে ডিকিউ কি প্লাস না মাইনাস? সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে ডিকিউ এর মান কি প্লাস না মাইনাস? দেখে দেখে বলা লাগলো, কারণ পড়ানোর সময় হাসাহাসি করছো। এই যে মাইনাস, যদি না দেখতা তাইলে হাসাহাসি না করতে তাহলে মুখস্থ থাকতো। তাইলে ব্যবস্থাটির অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করতে গেছে, বের করতে গেছে কি? ডিইউ। ওই আয়তন কি বলছে? ধ্রুব আয়তনে না, তার মানে কি ডেলভির মান কি? 0। আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডেল বি, জানি না? এন্ড ডেল বির মান 0 হওয়ার কারণে ওইটাই তো 0, আর ডিকিউ এর মান মাইনাসের 500। তাহলে ডিইউ এর মান কত হইলো? মাইনাসের 500। ওই ডিইউ এর মান মাইনাস মানে কি? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে। পি এর মান দরকারই নাই, পির মান নাই, দেওয়া নাই, আবার পির মান দরকারও নাই। ডেল বির মান 0 হলে তো পি গুণন 0 মানে তো 0ই, পি গুণন 0 মানে 0ই। কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 500 জুল তাপ বর্জন করে, ব্যবস্থাটির অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি, আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। ডিকিউ এর মান হলো -500, ডিইউ এর মান বাই করছি আমরা, -500 বের হইছে। ডিইউ এর মান -500 মানে কি? সিস্টেমের তাপ, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে। লেখো, যেহেতু ডিইউ এর মান ঋণাত্মক সেহেতু সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে। যেহেতু ডিইউ এর মান ঋণাত্মক সেহেতু সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে। কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 500 জুল তাপ বর্জন করছিল এবং তাতে কি বের হয়েছে? ডিইউ এর মান -500 বের হয়েছে, অর্থাৎ সিস্টেমটার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে। 2 নম্বর অঙ্ক লেখো, এক্সাম্পল 2। এক্সাম্পল 2 লেখো, EX2 কত? পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে, লেখো পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে
সিলিন্ডারে পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আছে, কিছু গ্যাস আছে, পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আছে। গ্যাসের চাপ কত? গ্যাসের চাপ 400 প্যাসকেলে স্থির রেখে, 400 প্যাসকেলে স্থির রেখে পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আছে, গ্যাসের চাপ 400 প্যাসকেলে স্থির রেখে ধীরে 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 800 জুল তাপ শক্তি সরবরাহ করায়। 800 জুল তাপ শক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়। 1200 জুল কাজ সম্পাদিত হয়। 1200 জুল কাজ সম্পাদিত হয়। গ্যাসের আয়তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। এবং অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করো। পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আছে, গ্যাসের চাপ 400 প্যাসকেলে স্থির রেখে ধীরে ধীরে 800 জুল তাপ শক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়। গ্যাসের আয়তন এবং অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করো। তাহলে দুইটা জিনিস বের করতে গেছে, এক নাম্বার হলো গ্যাসের আয়তন, দুই নাম্বার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। ফিজিক্সের অঙ্কগুলা পড়ার পর আমি যেটা বলি সবসময় প্রশ্ন পড়ে বুঝে বুঝে যে মানগুলা দেওয়া আছে সেগুলো আগে লেখা, তাই না? সেগুলো লিখলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তাহলে এই প্রশ্ন পড়ে আমরা একটু লিখে ফেলি এখানে কি কি দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? 400, শুরুতে একদম গ্যাসের চাপ 400 প্যাসকেল স্থির রেখে, এই যে বলছে। তাহলে আমরা কি লিখবো? চাপ P = 400 প্যাসকেল। চাপ P = 400 প্যাসকেল স্থির রেখে ধীরে ধীরে 800 জুল তাপ শক্তি সরবরাহ করে। তাহলে 800 জুল তাপ শক্তি সরবরাহ করে কি? তার মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন হবে 800 জুল। 800 জুল। আচ্ছা, তাপ শক্তি সরবরাহ করা 1200 জুল কাজ সম্পাদিত হয়। তাহলে DW কাজ সমান হলো DW মানে কত? 1200 জুল। গ্যাসের আয়তন বের করতে কইছে। আয়তন দ্যাট মিন্স ডেল বি বাই করা লাগবে এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ বাই করা লাগবে। বুঝতে পেরেছো? প্রশ্ন পড়ে যা যা বের করতে হবে তা আমরা বের করে নিচ্ছি। তাহলে আমরা কি জানি? হ্যাঁ, পি সমান DW জানি না? পি সমান নাকি ওই যে আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রমাণের সময় যে পড়লাম পি ডেল ডাব্লিউ সমান, সরি ওটা ডেল ডাব্লিউ সমান পি ডেল বি, এরকম জানছিলাম, তাই না? ওটা ডি দিয়ে লিখলে ডিডাব্লিউ সমান পিডিবি এরকম জানি, তাই না? ডিফারেন্সিয়েশনের ভাষায় ডেল দিয়ে লিখলে ডেল ডাব্লিউ সমান পি ডেল বি আর ডি দিয়ে লিখলে ডিডাব্লিউ সমান পি ডেল বি, পিডিবি। আচ্ছা ফাইন, এখান থেকে আমরা যদি ডিবি বের করতে চাই তাহলে কত হবে? ডিডাব্লিউ বাই পি হবে না? ডিডাব্লিউ এর মান কত? 1200 আর পির মান কত? 400। 1200 রে 400 দিয়ে ভাগ দিলে কত হয়? তাহলে ডিবি সমান কত? 3 মিটার কিউব। আয়তনের মান বের করলাম 3 মিটার কিউব। আরেকটা কি বের করতে গেছে? অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি পুরো সূত্র আমরা আবার ডিকিউ সমান কি? ডিইউ প্লাস ডিডাব্লিউ না? তাহলে আমাদের বের করা লাগবে কি? ডিইউ। তাহলে ডিইউ সমান কি? ডিকিউ মাইনাস ডিডাব্লিউ।
ডিকিউ এর মান কত 800, আর ডিডব্লিউ এর মান কত 1200। 800 থেকে 1200 বাদ দিলে কত? হ্যাঁ, মাইনাসের 400। তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কত বেড়েছে? -400 জুল। এর থেকে কি বলা যায়? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে। হ্যাঁ, একটা প্রশ্ন লেখো, এটা এসডব্লিউ এক্সাম্পল 3। কোন সিস্টেম পরিবেশ থেকে 1000 জুল তাপ শক্তি শোষণ করায়। কোন সিস্টেম পরিবেশ থেকে 1000 জুল তাপ শক্তি শোষণ করায়, এর অভ্যন্তরীণ শক্তি। কোন সিস্টেম পরিবেশ থেকে 1000 জুল তাপ শক্তি শোষণ করায়, এর অভ্যন্তরীণ শক্তি 600 জুল বৃদ্ধি পেল। এর অভ্যন্তরীণ শক্তি 600 জুল বৃদ্ধি পেল। কোন সিস্টেম পরিবেশ থেকে 1000 জুল তাপ শক্তি শোষণ করায়, এর অভ্যন্তরীণ শক্তি 600 জুল বৃদ্ধি পেল। সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। কোন সিস্টেম পরিবেশ থেকে 1000 জুল তাপ শক্তি শোষণ করায়, এর অভ্যন্তরীণ শক্তি 600 জুল বৃদ্ধি পেল। কোন সিস্টেম পরিবেশ থেকে 1000 জুল তাপ শক্তি শোষণ করায়, এর অভ্যন্তরীণ শক্তি 600 জুল বৃদ্ধি পেল। লিখছো? সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। কোন সিস্টেম পরিবেশ থেকে 1000 জুল তাপ শক্তি শোষণ করা, এর অভ্যন্তরীণ শক্তি 600 জুল বৃদ্ধি পেল। সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো।